আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ বিষয় অপমৃত্যু নিয়ে এবং অপমৃত্যু মামলার সংক্রান্ত বিষয় নিয়ে এবং অস্বাভাবিক মৃত্যু আরেক নাম অথবা আত্মহত্যা করলে কি হয় বা কোনো সন্দেহজনক পরিস্থিতিতে মানুষ মারা গেলে কি করতে হয় ইত্যাদি ইত্যাদি। আমরা শুরুতেই যথারীতি যা করে থাকি আপনার পূর্বের দিনের ক্লাসটি একটু আপনার রিভিউ করে থাকি। পূর্বে আমরা যে ক্লাসটা করছিলাম সেটা ছিল ফৌজদারি কার্যবিধির 173 ক এবং 173 খ। 173 ক অন্তর্বর্তীকালীন প্রতিবেদন ছিল। এখানে এক উপধারায় বলা ছিল যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্তকারী কর্মকর্তার কাছে ওই মামলা সংক্রান্তে অগ্রগতি প্রতিবেদন চাইতে পারেন। তারপরে ওই তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিলের পর এটা পর্যালোচনা করে যদি তারা মনে করেন যে ঠিক আছে পজিটিভ, তখন তারা বলবেন যে ঠিক আছে আপনি এটা কোর্টে দাখিল করুন। যখন কোর্ট দেখবে যে আপনার ওকে আছে, তখন কোর্ট বলবে যে না ঠিক আছে একে নেওয়া বাদ দিলাম, অন্য যাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকবো, মানে অস্থায়ীভাবে একজনের জন্য বা যাদের বিরুদ্ধে পাওয়া যাচ্ছে না তাদের জন্য অফ রাখতে বললো। 3 উপধারায় বলছে যখন আপনার দেখা গেল যে সাক্ষ্য প্রমাণ এখন পাওয়া গেল, তদন্ত শেষ হয় নাই বাট এখন পাওয়া গেছে, তখন এই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অস্থায়ীভাবে যাকে আপনার অব্যাহতি রাখা হয়েছিল তাকে চার্জশিটভুক্ত করা যাবে। এর মানে এই না যে আদালত থেকে আপনার অস্থায়ীভাবে অব্যাহতি রাখছিল ওই আদেশই চূড়ান্ত হবে না। শেষ পর্যন্ত যদি আপনার তদন্তে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় আপনি তাকে কি করবেন, আপনি তাকে অবশ্যই অভিযুক্ত করতে পারবেন। তারপরে ছিল আমাদের 173 খ, যেখানে ফৌজদারি কার্যবিধির অনুযায়ী আপনার তদন্তের সময়সীমার কথা বলা আছে। আমাদের ফৌজদারি কার্যবিধিতে এর আগে তদন্তের নির্দিষ্ট সময়সীমা ছিল না, শুধুমাত্র 167 দ্বারা আমরা দেখছি বলা ছিল যে 120 দিনের মধ্যে যদি প্রতিবেদন না আসে তাহলে কি হবে, তাহলে এই ক্ষেত্রে আসামি পক্ষ জামিনের সুবিধা পেয়ে যাবে। আর আজকে আমরা দেখব 2025-এর যে সংশোধনীর মাধ্যমে যে যে ধারাটা যুক্ত হয়েছে এখানে 173 একশো 173 খ, সেখানে সংক্ষিপ্তভাবে যদি বলি সেখানে বলা আছে প্রথমত 60 কার্য দিবস। কতদিন আমাদের প্রথমত বলছে এখানে 60 কার্য দিবস। এরপর যদি সম্ভব না হয় বলছে তাহলে আপনার আবেদন দিতে হবে সময় বাড়ানোর জন্য কারণ উল্লেখ করে। তারপর আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষেও একটা অনুলিপি দিতে হবে। এরপর আদালত যুক্তিসঙ্গত সময় মনে চাইলে তিনি বাড়াতে পারেন। তারপরে ওই বাড়ানোর সময়ের ভিতরেই শেষ করতে হবে। আসলে কত দিনের জন্য আবেদন করা হবে আর কত দিনের জন্য বাড়াবে এটা এখানে বলা নাই, কারণ মামলার ধরন বইটা। তারপরে এখানে বলা আছে যে ওই বাড়ানোর সময়ের ভিতর যদি তদন্ত শেষ না হয় তারপরেও আপনার আদালতকে অবহিত করতে হবে এবং কর্তৃপক্ষকেও অনুলিপির মাধ্যমে জানাতে হবে। এই যে না মানে নির্ধারিত সময়ে না প্রেরণ করা প্রতিবেদন, এটা একটা আপনার অদক্ষতা অযোগ্যতা হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে আপনার বিভাগীয় ব্যবস্থা এবং তার এসিআর এটা সংযুক্ত করার জন্য আদালত নির্দেশ দিতে পারেন। তারপরে বলা আছে যে আদালত তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর সমস্ত ডকুমেন্ট পর্যালোচনা পূর্বক যদি মনে হয় যে কোনো সাক্ষীকে আপনার তিনি আসামি করবেন, সরি, কোনো আসামিকে তিনি সাক্ষী করবেন ন্যায় বিচারের স্বার্থে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি রাজসাক্ষী, তিনি সেটা করতে পারেন। সর্বশেষ সাথে বলছিল আর কি লাস্টেরটা 173 খ, এখানে 7 ধারায় বলছিল এখন বিচার কার্যক্রম টোটালি শেষ, বিচার কার্যক্রম শেষ, এই বিচার শেষ হওয়ার পর আদালত দেখতে পাইলেন যে তদন্তকারী কর্মকর্তার কিছু গাফিলতির কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত হইল, তখন এইটার জন্য তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা সহ আপনার সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা কি আছে এটা নেওয়ার জন্য তার কর্তৃপক্ষকে আপনি কি করবেন, আদেশ দিবেন। কে? আদালত এই ধরনের আদেশ দিবেন। এই ছিল আমাদের গত ক্লাসের আলোচনা, খুব সংক্ষিপ্তভাবে বললাম। এই ফৌজদারি কার্যবিধির 174, 175 এবং 176 ধারা। আমি প্রথমেই বলি যে কোন ধারাতে কি আছে, আপনি আগে ভয় পাওয়ার কিছু নাই। যেমন ধরেন 174-এ আপনি পাবেন আপনার অস্বাভাবিক মৃত্যু কাকে বলে, অস্বাভাবিক মৃত্যু আপনার কোনগুলো, অস্বাভাবিক মৃত্যু আপনার কোনগুলো, তারপরে এখানে প্রাথমিকভাবে আপনার কি করতে হয়। পরে 175-এ বলা আছে আপনার সমন দেওয়ার ক্ষমতা। অ্যাকচুয়ালি শিরোনামটা সমন দেওয়ার ক্ষমতা থাকলেও এখানে মূলত হচ্ছে সমন দেওয়ার ক্ষমতা পুলিশের নাই, বাট একজন মানুষকে হাজির থাকার জন্য নোটিশ দেওয়ার ক্ষমতা পুলিশের থাকে। তারপরে 176-এ আছে ম্যাজিস্ট্রেট কর্তৃক যেই অনুসন্ধান সেটার প্রক্রিয়া কিরকম হবে, এবং এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আপনার তার পুলিশের হেফাজতে যদি মারা যায় তাদের অবশ্যই তিনি আপনি কি করবেন,
তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন নিজে। এবং এছাড়াও মনে করেন যদি আপনার পুলিশ হেফাজতে কেউ মারা যায়, পুলিশ হেফাজতে যদি কেউ মারা যায়, পুলিশ হেফাজতে সরি, ওই কবর থেকে লাশ উত্তোলন, দুয়েরটা ভুল বলছি। কবর থেকে লাশ উত্তোলন যদি আপনার ম্যাজিস্ট্রেট মনে করেন তিনি কবর থেকে লাশ উত্তোলন করবেন বা করার আদেশ দিবেন, তিনি সেটি করতে পারেন। সেটা কখন? অবশ্যই ন্যায় বিচারের স্বার্থে, তাই না? অবশ্যই কি ন্যায় বিচারের স্বার্থে। তো আমরা দেখি আপনার আপনার 174-এর 1 উপধারাটা খেয়াল করেন সবাই। এখানে বলতেছে থানার যিনি অফিসার ইনচার্জ আছেন বা ধরেন এই সম্পর্কে যিনি আপনার বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন অপর কোনো অফিসার আছেন, তিনি যদি সংবাদ পান, কি সংবাদ পান? কি সংবাদ? সংবাদটা হচ্ছে আপনার আত্মহত্যা। তা আত্মহত্যার তো ধরন অনেক আছে, আপনি যে কোনোটা ভাবেই হোক, যে কোনোভাবেই হোক আত্মহত্যা। তারপরে হচ্ছে অপর কোনো ব্যক্তি বা প্রাণী কর্তৃক, অপর কোনো ব্যক্তি বা প্রাণী কর্তৃক বা কোনো যন্ত্র দ্বারা বা কোনো দুর্ঘটনার ফলে নিহত হয়েছে, এমন এমন লাশের ক্ষেত্রে। তারপরে আছে এমন পরিস্থিতিতে মারা গিয়েছে যার ফলে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হতে পারে যে অপর কোনো ব্যক্তি কোনো অপরাধ করেছে। তার মানে যেটা বোঝাই যাচ্ছে যেখানে একটা অপরাধের চিহ্ন আছে। তাহলে অবিলম্বে ম্যাজিস্ট্রেটকে জানাবেন এবং মৃত্যুর কারণ সম্পর্কে স্থানীয় লোকদের উপস্থিতিতে তদন্ত করতে হবে এবং লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতে হবে। তার মানে কি ম্যাজিস্ট্রেটকে জানানো হচ্ছে এই যে আপনি যে মামলা রুজু করলেন, রুজু করে পাঠিয়ে দিলেন, এইটাই হলো ম্যাজিস্ট্রেটকে জানানো। তারপরে তদন্ত করে আমরা জানি যে ঘটনাস্থলে যেতে হয়, আর অনেক ধরনের কাজ আছে, এগুলোর নাম হচ্ছে সরেজমিনে তদন্ত। পরে আরেকটা কি বলছে? লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা। এই যে মানুষের সামনে তদন্ত হয় ওইটাও কিন্তু আপনার সুরতহাল ওইটার ভিতরে ঢুকে, তারপরে এখানে আলাদাভাবে দিছে আর কি। যেটা যে উম গতে যে অপর কোনো ব্যক্তি বলছে, তো অপর কোনো ব্যক্তি দ্বারা এই জিনিসটা স্যার বুঝলাম না স্যার। আচ্ছা, অপর কোনো ব্যক্তি দ্বারা আপনার একজন মানুষ অন্য একজন মানুষ দ্বারা ওই হইতে পারে না, নিহত হইতে পারে না? জি স্যার, ওটা তো কি, ওটা তো ওটা কি? জি স্যার খুন, বুঝছি মনে স্যার। করেন খুন, খুন খুন মনে করেন খুন জি খুন, স্যার, জি স্যার। খুন স্যার, জি স্যার, জি খুনই স্যার। হয়েছে। এখানে অস্বাভাবিক মৃত্যুর কথা বলা হয়েছে, যে মৃত্যুটা স্বাভাবিক না। তাহলে কাউকে যদি মেরে ফেলা হয় এটা কি স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু? অস্বাভাবিক স্যার। অস্বাভাবিক মৃত্যু। পরে এটার ব্যাখ্যা পরে আছে, পরে দেখবেন এই যে ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। এখানে দেখেন বলা আছে পরে এক জায়গায় গিয়ে, যদি আপনার যেখানে আমলযোগ্য অপরাধ, যেখানে আমলযোগ্য অপরাধের আপনার বিষয় সরাসরি সম্পৃক্ত, এগুলোর ক্ষেত্রে আপনার ম্যাজিস্ট্রেটকে এই বিপি ধারা নাম্বার 48 জানানোর প্রয়োজন নাই। তার মানে যখন আমলযোগ্য অপরাধ ঘটবে তখন তো সরাসরি মার্ডার মামলাই হবে আপনার, কত তখন বিপি ফরম নাম্বার হয়ে যাবে কত? 27। আর বাংলাদেশ ফরম নাম্বার 53-56 হয়ে যাবে তখন। তখন দেখবেন তখন কি সুরতহাল করে না লাশের? কেউ খুন হইলে করে কিনা? পরে স্যার। করে, এই জন্যই করে। শুধুমাত্র যে আত্মহত্যা হইলে সুরতহাল জিনিসটা কিন্তু এরকম না। আত্মহত্যা বলেন, দুর্ঘটনা বলেন, তারপরে হচ্ছে আমাদের যদি অন্য কারো দ্বারা কেউ খুন হয় বা রহস্যজনক ক্ষেত্রে যদি কেউ আপনার মনে হয় যে এটা দো আসলা টাইপের কোনো কিছু, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের কি হবে? সেই ক্ষেত্রে আমাদের চুরতাল। সুরতহালটা করতে হবে, পোস্টমর্টেমটা করতে হয়, তাই না? জি স্যার। এইটাই আর কি। এই সূর্যদলের বিষয়ে একটা প্রশ্ন স্যার। এই যে আমি পরশুদিন একটা লাশ স্টেশন থেকে রেখে আসছিলাম, মানে একটা অসুস্থ লোকে। তো ও আজকে মারা গেছে, থানায় খবর পড়ে, পুলিশ আবার ডাকছিল এই জন্য। তা এই জন্য আবার পুলিশ যাবে স্যার, এটা কি করবে স্যার? এটা একটু জানার জন্য স্যার, মানে জানতে চাচ্ছিলাম স্যার যে কি রিপোর্ট দিবে স্যার এটা। সুরত ইয়া দিবে ময়নাতদন্ত রিপোর্ট হাসপাতাল থেকে না? জি স্যার, হাসপাতালে রেখে আসি স্যার, ও মৃত মানে মারা গেছে, পুলিশ কেস দিয়ে এখন আবার থানায় খবর পাঠাইছে স্যার। ও তো একটা রিপোর্ট দিবে, ময়নাতদন্ত রিপোর্ট। পোস্টমর্টম তো হয়েছে নাকি? না, পোস্টমর্টম না স্যার, পোস্টমর্টম হয়নি, মানে ওই যে অজ্ঞাত লাশ স্যার এটা। অজ্ঞাত অজ্ঞাত ব্যক্তিকে মেডিকেলে রেখে আসছিলাম স্যার, ও মারা গেছে আর কি, নেশাখোর আর কি স্যার এটা। তাহলে পোস্টমর্টম হয়ে গেছে। পোস্টমর্টম থানায় স্যার এইমাত্র এসে কাগজ দিয়ে গেল, বললো আপনাদের রাতে হবে, এখন এই অবস্থা। আমাকে আবার অফিসার ডাকছিল যে এই লোক কি সেই লোক কি নাকি। তো আমি বললাম স্যার হ্যাঁ এই লোকই সেই লোক। পরে আবার মনে হয় আগামীকালকে মনে হয় যাবে সকালে বললো। আপনাদের থানা এলাকায় ওইটা হসপিটালটা?
রাজশাহী মেডিকেল স্যার, রাজশাহী মেডিকেলে। তাহলে তো ওই মেডিকেলে থাকতে হবে আপনাদের, যারা আপনার পুলিশ কেস হলে একজন প্রতিনিধি থাকে হ্যাঁ। সুরতহালের সময়। ও স্যার কালকে যাবে স্যার, আজকে আর যাবে না, বললো কালকে যাবে, তাহলে সুরতহাল কালকে আগামীকাল। হবে, কিন্তু ওই স্যার আমার দারোগা প্রশ্ন, যাবে। হ্যাঁ স্যার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে স্যার এটা কি রিপোর্ট দিবে স্যার এটা? সুরতহাল করবে, ওখানে গিয়ে সুরতাল সুরতহাল করবে? করবে। সুরতহাল করবে, ও, জি স্যার। দারোগা সুরতহাল করবে। দুই উপধারা যেখানে বলা আছে পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে সুরতহাল রিপোর্ট ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট আপনার প্রেরণ করবেন। সুরতহাল কি করবে? সুরতহাল রিপোর্ট ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। তার মানে আপনি যে ঘটনাস্থলে গেছেন, সুরতহাল রিপোর্ট তৈরি করছেন, দুই উপধারায় বলতেছে এই সুরতহাল রিপোর্ট আপনি সঙ্গে সঙ্গে ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। পরে তিন ধারায় বলছে, তিন উপধারায় যে মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকলে, এই যে এবার আসেন পয়েন্টে, এবার আসেন পয়েন্টে, খুন মামলা হলে তো 100% পোস্টমর্টমে যাবেই, বাট বলতেছে এমন মৃত্যু যেখানে আপনার সন্দেহ দেখা দিছে, বুঝা গেছে? যেখানে সন্দেহ দেখা দিছে যে এইটার মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ, আপনি পুরোপুরি নিশ্চিত না যেটা আত্মহত্যা কিনা, না মার্ডার কিনা, বা অন্য কোনো ঘটনা কিনা। যখন এই ধরনের সন্দেহের ভিতরে থাকবেন তখন যে কাজটা হবে, তখন বলছে যে মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকলে বা অপর কোনো কারণবশত পুলিশ অফিসার প্রয়োজন বোধ করলে, তার মানে সন্দেহবাদ, এখন পুলিশ মনে করতেছে না ভবিষ্যতে দরকার হতে পারে, ঘটনা মন নিতে পারে অন্যদিকে, তখন এইটা অন্য কোনো কারণবশত পুলিশ অফিসার প্রয়োজন বোধ করলে লাশটি মর্গে প্রেরণ করবেন। তার মানে একটা লাশ পোস্টমর্টম হবে কিনা, মর্গে পাঠানো লাগবে কিনা, এটার সম্পূর্ণ ক্ষমতা কার কাছে? তদন্তকারী কর্মকর্তার কাছে বা অফিসার ইনচার্জের কাছে। বুঝছেন? আমরা অনেক সময় ভুল বলি যে ম্যাজিস্ট্রেট বলে দিছে বিনা পোস্টমর্টমে লাশ দিয়ে দেওয়ার জন্য, এটা জীবনেও বলে না, এটা জীবনেও বলে না। গ্যারান্টি ওই কাগজটা যদি কেউ দেখে থাকেন, আপনি দেখেন, ওখানে আদেশ থাকে না, ওখানে আদেশ থাকে না, ওখানে থাকে একটু অন্য ভাষা, যে তদন্তকারী কর্মকর্তার তদন্তে বিঘ্ন না ঘটলে লাশ বিনা পোস্টমর্টেমে দাফন করা যেতে পারে। কিংবা এরকম কি লেখে যে বিনা পোস্টমর্টেমে দাফন করা হোক, এরকম লিখে? এরকম লিখে না। তিনি আপনার তদন্তকারী কর্মকর্তার উপরে এই দোষটা চাপায় রাখেন যে আপনার তদন্তকারী কর্মকর্তার তদন্তে যদি বিঘ্ন না ঘটে তাহলে লাস্ট পোস্টমর্টমে বিনা পোস্টমর্টমে দাফন করা যেতে পারে। তো এই ধরনের বিষয় তো যে কেউ আপনার লিখতেই পারে। আচ্ছা, পরে আবার কি বলছে যে এই যে ক্ষেত্রে আপনার আবহাওয়া আবার আর হচ্ছে আপনার দূরের অবস্থা বিবেচনা করে আপনার লাশটি পচে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আপনার মর্গে প্রেরণ করার কোনো প্রয়োজন নাই। তার মানে পোস্টমর্টমের জন্য প্রেরণ করার প্রয়োজন নাই। বর্তমান সময়ে বাইরে কথা চলে? বর্তমান সময়ে যদি আপনি মনে করেন যে দূরত্বের কথা চিন্তা করে আপনি লাস্ট পোস্টমর্টমে দেন নাই, মানবে কেউ? বলেন মানবে? তাহলে এই নিয়মটা বর্তমানে জন্য প্রযোজ্য না। আর বলতেছেন যে আবহাওয়া খারাপ এই কারণে, আপনার আবহাওয়া খারাপ এই কারণে নো, আবহাওয়া খারাপ এটা কোনো যুক্তির ভিতরে পড়ে না। আবহাওয়া খারাপ বর্তমান সময়ে আসা এটা টোটালি আপনার কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। বুঝতে পারলাম? কোনোভাবেই এটা মেনে নেওয়ার মতো না। অর্থাৎ এই অংশটা আপনি পড়তে পারেন, এমসিকিউর জন্য পড়তে পারেন, বাট বাস্তবিক কোনো প্রশ্নের উত্তর উত্তর করার ক্ষেত্রে আপনি এটা করবেন না। পচে যাওয়ার সম্ভাবনা, নষ্ট হয়ে যাবে, এগুলা কথা বললে বইতে বলা আছে, বাট বাস্তবিক অর্থে আপনি এটা প্রয়োগ করতে পারেন না, বা খাতার মধ্যে আপনার লেখাটাও ঠিক হবে না। যদি এমসিকিউ চলে আসে তাহলে এমসিকিউর জন্য আপনি যা পড়বেন তাই আপনার সঠিক ধরে নিতে হবে। বোঝা গেছে? যদি বলা হয় যে লাস্টে কখন ছিল, তাহলে পোস্টমর্টমের জন্য প্রেরণ করার প্রয়োজন নাই। তাহলে যখন এই যে আপনার পচে যাওয়ার একটা আছে এরকম। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি, একটা মানুষ আত্মহত্যা করছে মনে করেন একটা গহীন জঙ্গলের ভিতরে গিয়ে, যেখানে কোনো লোকজন যায় না। তো একটা লাশ যদি 15 দিন বা 20 দিন ঝুলা থাকে দড়ি দিয়া জঙ্গলের ভিতরে, এই লাশটা কি আর লাশ থাকবে? পশু পাখি এসে খাওয়া শুরু করবে না? খাওয়া শুরু করবে কিনা? খাওয়া শুরু করবে। ওরা বারবিকিউ করে খাওয়া শুরু করে দিবে একেবারে, মনে করেন। তো এইরকম আপনার কিশোরগঞ্জ গছিহাটায় এরকম এক জঙ্গল আছে, এই জঙ্গলের ভিতরে এরকম একটা লাশ পাওয়া গেছিল। আপনার এটা কি ছেলে না মেয়ে লাশ এটার বোঝার উপায় ছিল না। একদম গলিত ঝুলে রয়েছে হ্যাঙ্গিং, কঙ্কালটা আর কিছু মাংস গইলা পড়তেছে হয়ে গেছে এরকম। আমার বন্ধু ছিল এসআই রাজ্জাক, সে এটা সুরতাল করছে, আমার ছবিগুলো দেখাইলো, আমার দেখে মানে খুব বিশ্রী লাগছে। যদিও কপালে বাঘে পড়লে করা লাগবে, বুঝছেন না? এগুলোর জন্য তো থানা মানায় যায় না, এনে বসে রয়েছে।
এরকম ভাগে পড়তে পারে, এএসআই হলেও ভাগে পড়তে পারে, বলা যায় না। তবে এখন এএসআই দের ভাগে পড়ার সম্ভাবনা খুবই কম, সাব ইন্সপেক্টররাই করে। কারণ এই আপনার এক একটা মামলায় 4-5 হাজার করে টাকাও বিলও আছে কিন্তু। অবশ্যই এর চাইতে বেশি খরচও হয়, এর চাইতে বেশি খরচও হয়, এটা বুঝতে হবে। তো এইরকম ক্ষেত্রে লাস্ট পোস্টমর্টমে প্রেরণ করা লাগছে, তাহলে এই বিধির কোনো আর দাম থাকে? এই যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা, এ লেগে আপনি পাঠাইছেন না, বা দূরের রাস্তা এ লেগে পাঠাইছেন না। ওই সন্দ্বীপ, হাতিয়া, এইসব এলাকার বাসিন্দা যারা আপনাদের বাড়ি, আমি তো একদিন দেখছি নিজের চোখে যে আপনার এই উত্তাল সাগর দিয়ে ট্রলার দিয়ে মানুষ কেমনে পাড়ি দিয়ে আসে, আমার জীবনে জানে কুলায় না। যে ওইরকম জায়গা থেকেও মানুষ কিন্তু বাজারঘাট করার জন্য কিন্তু এখানে আসে। আপনার কক্সবাজার, চট্টগ্রামে যায় না? যায়। তার মানে বুঝেন, এখানে দূরত্বের কথা বলে কোনো ছাড় পাওয়া যাবে না। তারপরে আপনার বলা আছে যে আপনার 4টা বাতিল, 5-এ আছে আমাদের হচ্ছে আপনার জেলা ম্যাজিস্ট্রেট, সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট অবমৃত্যু সম্পর্কে তদন্ত করতে পারেন। এখানে একটা ক্ষমতা দিছে কাকে? ম্যাজিস্ট্রেটদের, যে ম্যাজিস্ট্রেটরাও এই ক্ষেত্রে তদন্ত করতে পারেন। তদন্ত করতে পারেন আর তদন্ত করবেন, এই দুইটার মাঝে পার্থক্য আছে কি? পার্থক্য আছে কি নাকি বলেন? পার্থক্য আছে। তদন্ত করতে পারেন আর তদন্ত করবেন, এই দুটোর মধ্যে পার্থক্য আছে না? একটা হলো বাধ্যবাধকতা বোঝায়, আর একটা হলো কি আমাদের ইচ্ছা, করতেও পারেন নাও করতে পারেন। তাহলে এখানে খুব ঠান্ডা মাথায় বুঝেন, প্রথমে বলছে যে এই সকল ক্ষেত্রে আপনার কি করতে হয়, আমাদের ঘটনাস্থলে যাইতে হয়, সুরতাল রিপোর্ট তৈরি করতে হয়, তারপর মর্গে প্রয়োজন বোধে প্রেরণ করতে হয়। সেটা কোন কোন ক্ষেত্রে? এটা বলা আছে 74-এর 1-এ, 174-এর 1-এ বলছে এই যে এই সব কারণে আপনার সেটা প্রেরণ করা লাগে। 2 ধারায় যে স্লাইড শোটা আপনাদেরকে দিছে, এখানে একটা জিনিস কমতি আছে, এটা হলো স্বাক্ষরের বিষয়টা এখানে আপনার বইতে আছে কিন্তু ওইখানে নাই। এই যে আপনার উক্ত পুলিশ অফিসার, উপস্থিত ব্যক্তিগণ এবং তাদের মধ্যে যারা রিপোর্ট সম্পর্কে একমত, তারা প্রতিবেদন দিতে আপনার স্বাক্ষর করবেন, এই জিনিসটা আপনাদের স্লাইডে নাই। বুঝতে পারছেন? এই জিনিসটা আপনাদের স্লাইডে নাই এবং ভিডিও ক্লাসে ওইটা না থাকার কারণে বাদ পড়ছে। তথ্যটা একটু মনে মনে রাখার চেষ্টা করেন যে এখানে স্বাক্ষরের যে বিষয়টা, যে সুরতাল রিপোর্টে কে কে সই করবে, যিনি প্রস্তুত করছেন তিনি সই করবেন, যার সামনে এটা করছিল যে সাক্ষী যাদেরকে, তারা সই করবেন। ক্লিয়ার? আর যে ব্যক্তি মারা গেছে তিনিও সই করবেন। ঠিক আছে? কয়জন? তারা সই করবেন? সই করবেন না? আচ্ছা বাদ দেন, তাহলে এটা বাদ দেন, তাহলে তাদেরকে বাদ দেন। তাহলে পুলিশ অফিসার আর তার ওই ব্যক্তিগণ বা তাদের মধ্যে যারা একমত, তারা এই ক্ষেত্রে এখানে স্বাক্ষর করবেন। এইটুকু সে। তারপরে এবার যে আমরা 175, 174 বুঝলে পরে আর বুঝার কিছু নাই। 175 একদম সহজ। 175-এ কি বলছে? 175-এ 2টা উপধারা আছে। এখানে বলছে প্রথমটা যে আপনার ডাকার জন্য ক্ষমতা, যে আমরা কাউকে ডাকতে পারি কখন? যখন আমি এই মোতাবেক অনুসন্ধান বা তদন্ত করতে গেলাম, সেই মুহূর্তে আমি ওখানে যদি লোকজন না পাই, তাহলে যারা এই সম্পর্কে অবগত আছে এমন 2 জন বা তার অধিক ব্যক্তিকে আমরা ডাকতে পারি, তাদেরকে লিখিতভাবে পর্যন্ত আমরা ডাকতে পারি, এবং তাদের আসা এক্ষেত্রে কি আপনার কর্তব্য হবে। না আসলে কি হবে? পুলিশের কাছে অসহযোগিতা। পুলিশের কাছে কি না আসলে? পুলিশের কাছে অসহযোগিতা। সহজ হিসাব, আপনি সহযোগিতা করেননি, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত আপনি অসহযোগিতা করছেন। এটা। তারপর এখানে বলা আছে যে সাক্ষীদেরকে যে আসবে তাদেরকে তিনি জিজ্ঞাসাবাদ করবেন এবং তারা সকল প্রশ্নের জবাব দিতে তারা বাধ্য থাকবে। তবে ঘুরে ফিরে কিন্তু সেই আগের নিয়মেই, যে যে সকল প্রশ্ন সাক্ষীকেই আপনার আসামি করতে পারে, আবার ধরেন মনে করেন তার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, অর্থদণ্ড হতে পারে, এরকম কোনো সম্ভাবনা ক্রিয়েট করে, ওই সকল প্রশ্নের জবাব সাক্ষী দিতে বাধ্য নন। ক্লিয়ার? ওই সকল প্রশ্নের জবাব তিনি দিতে বাধ্য নন। তবে সাক্ষ্যয়নের একটা ধারা মনে রাখেন, এই সুরত হালে হয়তো আপনি বাধ্য না, আর সাক্ষী হিসেবে যখন মামলায় আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন হয়তো আপনি বাধ্য না, বাট সাক্ষ্য আইনের 132 আর 147 মূলে আপনি কিন্তু ওই সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য। যদি আপনি পেছনে পড়ে যান যে আপনি বললে আপনি আসামি হবেন, কোনো ছাড় নাই। 132-এ বলছে আদালত এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বুঝছেন না? আদালত বুঝবে আপনাকে, আপনারা কেমনে মুখ খোলাইতে হয়, আদালতের এই ভাষা জানা আছে। এই ক্ষেত্রে আপনি অন্য কোনো কিছু চিন্তা করেন না যে আপনার মারধর, রিমান্ড টিমান্ড, এরকম না। এটা অনেক সিস্টেম আছে আদালতের কাছে।
তারপরে বলছে 2 উপধারাতে যে তথ্য হতে যদি এরূপ কোনো আমলযোগ্য অপরাধ প্রকাশ না পায়, আমলযোগ্য অপরাধ প্রকাশ না পাইলে কি ধরে নেওয়া হবে? এটা সিম্পল ঘটনা, সাধারণ ঘটনা, তাই না? কি ঘটনা? সাধারণ ঘটনা। একটা মেয়েকে এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ করার জন্য বকা দিছে বাপ মা, তারপর সে ওই রেজাল্টের দিনই রাতের বেলা সে গলায় উন্না পেঁচায় নিজ ঘরের ভিতর থেকে বন্ধ করে আত্মহত্যা করছে। স্বাভাবিকভাবে এটা মনে হবে একটা আত্মহত্যা, তাই না? এখানে কোনো ধরনের কোনো হত্যার ক্লু নাই বা কোনো কিছু এরকম পাওয়া যায়নি। তার মানে এটা একটা কি আত্মহত্যার পর্যায়ে যায়। তখন এই ধরনের মামলা কি খুন মামলা হতে পারে না? এটা খুন মামলা। তাহলে তো আপনার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খুন করছে ওই মেয়েরে, নাকি? শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাল্ট ফেল দেখাইছে, তাহলে মেয়েরে খুন করছে, এরকমও তো হতে পারে, নাকি? এরকম না, এরকম এটা হবে না। তো এই ক্ষেত্রে যখন আপনার যাহাতে এখানে বলছে যে প্রকাশ না পায় যাহাতে 170 ধারা প্রযোজ্য হয়, তার মানে আপনার 170 ধারার অন্তর্ভুক্ত না। 170 ধারা কি? যখন কোনো মামলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হয়। 170 ধারা কি বলছে? যখন একটি মামলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হয়, তার মানে 170 ধারা প্রযোজ্য না মানে তাই এটা বিচারিক আদালতে প্রেরণ করার আর কোনো কি নাই, কোনো ক্লু নাই। শোনেন একটা মজার বিষয় শুনেন, এটা বিবি ফর্ম নাম্বার কিন্তু 48। আর এফআইআর এর যে বিষয়গুলো এটা যায় কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। এফআইআর এর বিষয়, এফআইআর এবং অপমৃত্যুর বিষয়ে কিন্তু জানেন পার্থক্যগুলো, দুইটা বইলে ফেলছে অলরেডি। এফআইআর প্রেরণ করে কোথায়? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, তাই না? আর এই যে অপমৃত্যু মামলার এজাহার এটা কার কাছে প্রেরণ করা লাগে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। কার কাছে? আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমি যখন তদন্ত করছিলাম তখন আমি ভুলবশত বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুখ কোর্ট লেখা আবেদন দিছি। পরে ওই আপনার সিএসআই ফোন দিছে, কোর্টের সিএসআই, স্যার এটা তো আপনি যে দিছেন স্যার, এটা তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজ না স্যার, এটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ। মানে আমি আলামত প্রেরণের জন্য আর কি লিখছিলাম। আমি বলছি রে ভাই আমি তো জানি না, আমি তো ভাবছি ওই সাধারণ মামলার মতো ওই বিচারিক ম্যাজিস্ট্রেট অফিস দিবে। না স্যার, এইগুলো হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ। পরে বই খুলে বাই করে দেখি যে হ্যাঁ ঠিকই তো, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ। তো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ এটা আর কি। তাহলে আমরা সমনের বিষয়টা ক্লিয়ার হইলাম, দুটা টপিক যেখানে কি কি সমন আমাদের বিষয়। তাহলে এখানে কিন্তু পুলিশ অফিসার একটা ক্ষমতা কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। কেউ কি ফিল করছেন বিষয়টা? পুলিশ অফিসারের কিন্তু একটা ক্ষমতা পড়ে ফেলছি আমরা 175-এ। কি ক্ষমতা? যে কোনো ব্যক্তিকে লিখিতভাবে ডাকার ক্ষমতা, কোনো ব্যক্তিকে লিখিতভাবে ডাকার ক্ষমতা। তার মানে এটা যদি বলা হয় যে পুলিশ অফিসার কি সমন ইস্যু মানে সমন ইস্যু করতে পারেন, তো স্বাভাবিকভাবেই হচ্ছে পারেন না। স্বাভাবিকভাবে হচ্ছে কি পারেন না। তবে নিম্নলিখিত ক্ষেত্রে সাক্ষীদেরকে তিনি ডাকতে পারেন। তারপরে আপনি সেই কাহিনী শুরু করলেন। 176 সম্পর্কে প্রথমে একটা ভুল ধারণা আছে। প্রথমেই বলি যে লাশ যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, কেউ ধরবে না। এরকম একটা বিষয় আছে না, পুলিশ হেফাজতে কেউ মারা গেলে যে ম্যাজিস্ট্রেট না এলে লাশ ধরা যাবে না, এরকম আছে কি না? এরকম কিন্তু আছে, বুঝছেন? এরকম কিন্তু আছে। অতএব এখানে যে জিনিসটা বলছে যে পুলিশ কর্তৃক আপনার যে মারা গেল কেউ, হেফাজতে মারা গেল পুলিশ হেফাজতে, তখন ম্যাজিস্ট্রেট অবশ্যই তদন্ত করবেন। কিরকম করবেন? অবশ্যই তিনি তিনি অবশ্যই করবেন। আগেরটা কিন্তু 174-এ কিন্তু একটা কমন পাওয়ার দিছিল যে পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেটও তদন্ত করতে পারবে। এই 176-এর আপনার এখানে টোটালি আপনার বইলাই দিছে যদি পুলিশ হেফাজতে মারা যায়, পুলিশ হেফাজতে মারা গেল, তখন পুলিশে তদন্ত করবে। পুলিশের তদন্ত ছাড়াও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার অবশ্যই তদন্ত করবেন। 76 এখানে বলা আছে যে আপনার এটা করবে পুলিশ হেফাজতে কেউ মারা গেলে। কবর থেকে লাশ উত্তোলন 176 + 2 এখানে বলছে যে লাশ ইতোমধ্যে কবরস্থ করা হয়েছে উক্ত ম্যাজিস্ট্রেট যদি মৃত্যুর কারণ আবিষ্কারের জন্য তা পরীক্ষা করে দেখা প্রয়োজন বলে মনে করেন, তাহলে তিনি লাশটি কবর হতে তোলাইতে বা পরীক্ষা করাইতে পারবেন। এই ক্ষমতাটা কার আছে? একজন ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতাটা রয়েছে। ধারা কিন্তু 3টা, কিন্তু এটার ভিতর থেকে প্রশ্ন করার কিন্তু অনেক কিছু আছে। 70 থেকে 175 এবং 76 এই তিনটা ধারায় যে ম্যাজিস্ট্রেটকে মেনশন করা হয়েছে সেটা শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট, এখানে কোথাও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাই। কিন্তু আহ,
আমি যে কজন আহ, সহকর্মী থানায় কাজ করে তাদের সাথে জিজ্ঞেস করে দেখছি, তারা কেউই এই বিষয়টা কখনোই নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায়ই না। এটা কি প্র্যাকটিসটা উল্টা না আইনটাই উল্টা? আমি এই জায়গায় একটু না কনফিউশন আছি না স্যার। না, যে পাঠায় নাই তাহলে সে জানেই না। আমি বলি আপনাকে, শুনেন, এখানে সুরতহাল দুই রকমের হয়। একটা হইলো অপমৃত্যু সংক্রান্ত বিষয়, আরেকটা হইলো আপনার হত্যা কোন বিষয়। মামলা সংক্রান্ত স্যার? হ্যাঁ, এখন যখন অ্যাক্সিডেন্টালি বা আত্মহত্যামূলক বিষয় হবে, তখন ওইটার সুরতহাল 100% আপনার বিভাগ নম্বর 48-এ মামলা রুজু হয়ে তারপর সেটা চলে যাবে কোথায়? চলে যাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। ওইটার আলামত পরীক্ষার জন্য আদেশ নির্বাহী ম্যাজিস্ট্রেট, সমস্ত কিছু নির্বাহী ম্যাজিস্ট্রেট। যখনই এই মামলাটাতে ওই ঘটনার প্রেক্ষিতে কোনো মার্ডার মামলা হবে, মার্ডার মামলা হওয়ার পর যখন আপনার ঘটনাস্থলে আসবে, তখন ওই সুরতহাল আবার যাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। খালিদ, স্যার আপনার কথাটা আমি পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু কনফিউশনটা তৈরি হইতেছে যারা থানায় কাজ করছে তাদের কথা শুনে আর কি। স্যার ক্লাসে আমাদের অনেক থানার সহকর্মী আছে, যদি স্যার আপনি তাদের কাছ থেকে একটু রেকর্ডিং অফ করে এলো কথাটা একটু ক্লিয়ার নিতেন আর কি, তাহলে আরো সুন্দর হইতো আর কি আচ্ছা, স্যার। আত্মহত্যা করলে থানার থানার কে আপনার, আমি সবার অন করে দিচ্ছি মাইক্রোফোন, যে কোনো একজন বললেন তাহলে আমি বুঝতে পারবো। যারা হাত উড়ানো নেছে হাত উড়ানো থাক। থানা থেকে আপনার যদি কেউ অপমৃত্যু হয় বা সড়ক দুর্ঘটনায় হয়, আত্মহত্যা বা সড়ক দুর্ঘটনায়, এই ক্ষেত্রে থানার অফিসার কি করে? কেউ একজন বলেন থানা থেকে কোন ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্টটা পাঠায়, এফআইআরটা? না, দেয় যে আইনে আমরা আইনে আইনে বলা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এটা তো কোনো ফিয়ারবি না, আইনে বলা আছে ডাইরেক্ট। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাই স্যার। হ্যাঁ, আর খুন মামলার ক্ষেত্রে সুরতহাল পাঠাতে যাবে হলো জুডিশিয়ালের কাছে। 175-এর যে এক উপধারা 174 ধারা মোতাবেক কার্য সম্পাদনের জন্য দুই মাত্র দুই ব্যক্তিকে লিখিতভাবে তলব করতে পারবেন স্যার। এই লিখিত আদেশটা তো ওই যে যে তদন্তকারী কর্মকর্তা বা এসআই সাব ইন্সপেক্টর স্যার, উনি তো লিখিতভাবে আদেশ দিবেন নাকি স্যার? সঠিক সঠিক, উনি ওনার ক্ষমতা এটা। স্যার আর যে দুই ধারা বলা হয়েছে 170 ধারা প্রযোজ্য না হলে সাক্ষীদের ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানোর প্রয়োজনই নেই। তাহলে ওই সাক্ষীগুলো আর হলো তলব করার প্রয়োজন নেই এবং ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর প্রয়োজনই নেই নাকি স্যার? সঠিক, এই ধরনের সাক্ষীদেরকে আর দরকার নাই। যদি ওইরা জুডিশিয়াল লাইনে যাইতো, মানে বিচারিক লাইনে যাইতো, সাক্ষ্য গ্রহণ হইতো, হ্যাঁ, জি স্যার। তখন এটা ওই তাদের কাছ থেকে মুসলেকে নেওয়া যেত। এখন মুসলেকে ঠিক আর আছে নেওয়ার সুযোগ নাই। স্যার। যে কবর থেকে তুলে আবার স্যার ওই যে পর্যবেক্ষণ করে মৃত্যুর কারণটা। স্যার এখানে যদি স্যার যদি ভিকটিমটা যদি ইয়া হয় স্যার নন মুসলিম হয় তাহলে স্যার সেক্ষেত্রে কি করণীয়? ভাই, যতটুকু পর্যন্ত চিনার পর্যায়ে থাকে ততটুকু পর্যন্ত এটা চিনে, মানে অর্থাৎ ওই যে আপনার ছাই বা প্লাস হচ্ছে আপনার ধরেন হাড়গোড়, এরকমই থাকে না। জি স্যার। তারা আমরা এটা কি জানি বলে, সনাতন ধর্মের কেউ থাকলে সে বলতে পারবেন এটাকে কি জানি বলে। ওই যে আমরা সিনেমায় দেখছি না, ওই যে চেন্নাই এক্সপ্রেস না কি সিনেমার মধ্যে, এই যে আপনার শাহরুখ খান যে একটা নদীতেই বাসাতে যায়, কুন্ডুলি না কুন্ডুলি কি জানি কয় এটা, একে। ওটাকে অস্থি বলে স্যার, মানে মানুষের মৃতদেহ সৎকার করার পরে শরীরের একটা অংশ স্যার, হাড়ের অংশটা রাখা হয়, ওটা হচ্ছে নদীতে সমর্পণ করা হয় স্যার। অস্থি বলে স্যার ওটাকে। হুম হুম হুম। এটার আর একটা নাম আছে, এটা হচ্ছে আপনার উত্তরাধিকার সূত্রে কিন্তু এটা বন্টন হয়, এটা জানেন তো? হ্যাঁ স্যার, মানে বড় সন্তান স্যার। হ্যাঁ, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, এরকম আছে। জি স্যার, জি স্যার। এইগুলো আমি পড়ছি, এই যে এলএলএম এ এগুলো আমার পড়াইছে, আমাদেরকে এগুলো পড়াইছে। স্যার হিন্দু আইনে। হ্যাঁ, এগুলা আমি ভুলে গেছি, আর একটা নাম আছে, এটা সুন্দর একটা নাম আছে। ময়না তদন্ত শব্দের অর্থটা কি স্যার? আচ্ছা, এটা হচ্ছে আপনার আরবি শব্দ। ময়না কোনো পাখি, ময়না কোনো পাখির নাম না। এটা হচ্ছে আরবি শব্দ মু আইনা, ময়ূরকার মু, সরায় রস্যই দন্তান্নয়কার না, আইনা, মু আইনা। মু আইনা শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে দর্পণ বা আয়না। বুঝা গেছে? দর্পণ বা আয়না। আয়নার সামনে দাঁড়াইলে আমরা কিন্তু নিজেকে সেম জিনিসটাই দেখি, মানে একদম ক্লিয়ার, মাঝখানে কোনো ধরনের আর কোনো ডুপ্লিকেট না। যে কালার শার্ট পরি, যে কালার প্যান্ট পরি, সব সেম টু সেম দেখি। এই যে আমরা নিজেকে সেম টু সেম দেখি, আপনার কিসে দেখি? আয়নাতে। তার মানে একটা মামলার ভিকটিমের কিভাবে মৃত্যু হয়েছে এইটা সম্পর্কে স্বচ্ছ ধারণার জন্য যে আপনার তদন্তটা করা হয়, এটার নামে আর কি ময়না তদন্ত। বুঝছেন? এই জন্য এটার নাম মুআয়না থেকে ময়না হয়ে গেছে আর কি। কেউ কেউ আবার বলে যে এটা কালো কুসকুসে ময়না পাখি, অন্ধকারেও চিনতে পারে, এই নানান ধরনের নানান জনের গুঞ্জন টুঞ্জন আছে আর কি, এরকম। তবে পাখিরটা আপনার গ্রহণযোগ্য না। আমি যেটা বলছি মুআয়না আরবি শব্দ, এইটার গ্রহণযোগ্যতাই বেশি।
174 যে সাক্ষী তলব করা লিখিত ভাবে আর 160 সাক্ষী তলব করার ভিতরে স্যার পার্থক্য রয়েছে। পার্থক্য আছে। 160 হইলো 160 হইলো আপনি যখন মামলার তদন্তকারী কর্মকর্তা, মামলা বলতে যেগুলো সরাসরি আমলযোগ্য অপরাধের মামলা, ওই মামলা তদন্তকারী কর্মকর্তা যখন সাক্ষীদেরকে ডাকবে তখন হলো 160। আর যখন একটা মানে মানুষ মারা গেছে, অপমৃত্যু মামলা, এই সকল মামলার ক্ষেত্রে যখন সাক্ষীদেরকে ডাকা হবে তখন 175। কাজ একই। 160 তো স্যার ওই যে লিখিত ভাবেই তলব করতে হবে স্যার। হ্যাঁ, তো বললাম তো কাজ তো একই, সাক্ষীদেরকে ডাকবেন, কিন্তু দুটোর ঘটনা দুই রকম, একটা হচ্ছে নিয়মিত মামলার ক্ষেত্রে আর একটা হচ্ছে আমাদের অপমৃত্যু মামলার ক্ষেত্রে। তো 74 যে স্যার 3 দেওয়া আছে যে আবহাওয়া খারাপ অথবা দূরত্বের যে বিষয়টা স্যার, সেক্ষেত্রে মর্গে পাঠানো হবে না, এটা কি স্যার আমরা খাতায় বর্তমানে লিখবো নাকি স্যার টোটালি বাদ? এইটুকু। বাদ বাদ বলতে ভিডিও ক্লাসে আমি বলছি যে আমার তো আর নিজের ক্ষমতা নাই আইন বানাই দেওয়ার। তবে যদি কোনো সৃজনশীল প্রশ্ন হয় যে প্রেরণ করা লাগবে না বা করব না, এটা বলাই যাবে না। তবে যদি কোনো কারণে প্রশ্ন করেই, এমসিকিউ হোক আর রচনামূলক হোক, যদি প্রশ্ন ওইটাকে কেন্দ্র করে প্রশ্ন করে, তাহলে কি আমার লেখা দরকার কি দরকার না? অবশ্যই স্যার। দরকার। তার মানে প্রশ্নে যদি ওইটাকে কেন্দ্র করে প্রশ্নটা করা হয় তাহলে কিন্তু বোঝা যাবে। কিরকম বোঝা যাবে? যদি বলা হয় যে আপনার আহ, আপনার কোন ক্ষেত্রে সন্দেহ থাকার পরেও লাশ পোস্টমর্টমে প্রেরণ না করলেও চলে, এটা প্রশ্ন করলো, সেক্ষেত্রে আবহাওয়ার অবস্থাটা আসবে, দূরত্বটা আসবে। এটা বলে আর কি আপনার করা যাবে আর কি। স্যার 76 স্যার একে বলছে যে পুলিশ হেফাজতে যদি মারা যায় পুলিশ অফিসার একটা রিপোর্ট দিবে, তদন্তের রিপোর্ট, আর একটা হচ্ছে স্যার ম্যাজিস্ট্রেট অবশ্যই দিবে। হুম। সেক্ষেত্রে স্যার ম্যাজিস্ট্রেট যদি অবশ্যই রিপোর্ট দেয়, সেক্ষেত্রে পুলিশের রিপোর্টার কোনো গ্রহণযোগ্যতা থাকবে কিনা স্যার? এখন আমি বলি, আজ পর্যন্ত কোনো 2 নম্বর হয় নাই, ডুপ্লিকেট হয় নাই। পুলিশ শ্রোতাল রিপোর্ট তৈরি করে, ম্যাজিস্ট্রেট গিয়া ওইটার উপরেই লিখে যে আমার সম্মুখে আমার নির্দেশ মোতাবেক শ্রোতাল রিপোর্ট তৈরি করা হয়েছে, সমস্ত কিছু যাচাই করে সঠিক পাওয়া গেল, ম্যাজিস্ট্রেট সিগনেচার দেয়া চলে আসে। এই রিপোর্ট ওইটা ওই চলে ম্যাজিস্ট্রেটেরটা, উনি শুধু পরিদর্শন করে একটু হ্যাঁ, সিগনেচার উনি দিয়ে যে দেন। উনি যে আসছে, দেখছে যে এটা আত্মহত্যা, তিনি পুলিশে একটা শ্রোতাল রিপোর্ট তৈরি করছে, ওই শ্রোতালে জি, তিনি সঠিক মর্মে লিখে দিয়ে হয়ে যান, ম্যাজিস্ট্রেটের তদন্ত শেষ। থ্যাংক ইউ স্যার। আসসালামু কারণ কি, আলাইকুম। এটা ম্যাজিস্ট্রেট তো আরেক ম্যাজিস্ট্রেটের কাছে যখন যাবে, যে একজন ম্যাজিস্ট্রেট গেছিল, সে দেখে আসছে যে এটা হ্যাঁ, তারপরে যদি কোনো অবজেকশন কারো থাকে সেটা ভিন্ন বিষয়, সেটা পরে মার্ডার মামলায় যাবে, সেটা অন্য বিষয়। বিপি ফর্ম 48 এটা কি স্যার আমরা ষোলতলের ক্ষেত্রে স্যার ব্যবহার করতে পারবো ধারার ক্ষেত্রে? পুরোথালের ক্ষেত্রে না, এটা হচ্ছে আপনার অপমৃত্যু মামলার ক্ষেত্রে ব্যবহার করবেন। একটা প্রশ্ন হতে পারে এরকম যে অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া বা রুজুর পদ্ধতি আলোচনা করুন। অপমৃত্যু মামলার পদ্ধতি ও প্রক্রিয়া আলোচনা করুন। পদ্ধতি কোন, তাহলে কোন পদ্ধতি? আমরা জানি নিয়মিত মামলা বিবরণ নম্বর কত, 27, আর 27, অপমৃত্যু মামলার ক্ষেত্রে বিবরণ নম্বর কত, 48। 48। তাহলে এখানে আমরা একটা পার্থক্য কিন্তু পেয়ে গেলাম, তাই কি না? জি স্যার। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন স্যার, আরেকটা স্যার, বলেন। আপনি যে বললেন স্যার যে সই দেওয়ার ব্যাপারটা, যে আপনি সাক্ষীদের সই নিব, এটা স্যার 174 কত নম্বর ক্লোজ স্যার? এই জিনিসটা ওরা দুই দুই 174-এর 2 স্যার, 2। 174 শুরুতেই ছিল, আমার স্লাইডে এটা মিসিং আছে। তো যখন আমি পড়াচ্ছি তখন আমার কাছে মনে হচ্ছে স্লাইডে কোনো কিছু একটা মিসিং আছে। এখন আমি ঠিক যে আছে, এটা বই চেক জি করলাম স্যার, যে এটা এটা। স্যার, জি স্যার, এটা নোট করে রাখলাম স্যার, সেজন্য স্যার। লাশ পচে যাওয়ার সম্ভাবনা থাকলে এখানে সুরতল না করে মাটি দেওয়ার কথা বলতেছে। সেক্ষেত্রে আবার যদি লাশ অনেক ক্ষেত্রে কবর দেওয়ার পরে পচে যায়, গলে যায়, কবর থেকে উঠানোর পরে আবার সুরতল রিপোর্ট করে, সেক্ষেত্রে কি তার সঠিক ফলাফল আসবে স্যার? ভাই আপনি কি ফরেনসিক এক্সপার্ট? তাহলে আপনি স্যার কি ওই কথা তাহলে তাহলে আপনার ওই হিসাব কেন করা দরকার স্যার, যে পচে এটা যাওয়ার যারা সম্ভাবনা আছে ফরেনসিক সুরতল এক্সপার্ট, ক্ষেত্রে? তারা আপনার ওইটার এমন কিছু বৈশিষ্ট্য আছে যে একটা হার কতদিন পরে পরীক্ষা করলে এরকম রিপোর্ট আসতে পারে, একটা ডাটাবেজ আছে যে একটা মানুষের হাড় পাওয়া গেছে, কিভাবে বলে যে একটা আপনার একটা কি জানি বলে ডাইনোসরের অসিল পাওয়া গেছে, অসিল, এইটার আজ থেকে 2000 বছর আগের রিপোর্ট দেয় না? স্যার এই যে ফসিলটা যে পাওয়া গেল, হ্যাঁ, এটা 2000 বছর আগের বা 3000 বছর আগে বা এরকম সময়ের আগে, তারা কিসের ভিত্তিতে দেয় রিপোর্ট গুলা? তারা ওইটার গঠন প্রণালী, ওই হাড়টা আসলে কিরকম বয়সের মানুষের, বা এরকম যে রিপোর্টটা, সবকিছু ডিটেলস ওখানে থাকে। তাহলে যেখানে স্যার কবর থেকে উঠানোর পরেও আপনারা পরীক্ষা করতে পারছে, তাহলে আপনার পচে যাওয়ার সম্ভাবনা আছে, গলে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে না পাঠায়
মাটি দেওয়ার তো কোনো যুক্তি নাই স্যার, তাহলে তো পাঠাইতেই হবে স্যার হ্যাঁ, সেক্ষেত্রে। এইটা তো আমি বললাম যে এটা বর্তমান সময় যে রেখে দিছে, আমি ঠিক জানি না কোন হিসেবে রাখছে। দেখি, এটা নিয়ে একটা আমার রচনা লিখতে হবে। সংবাদ আসলো যে একজন মারা গেছে বিষ খেয়ে। এখন ওদের বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে তার সৎকার হয়ে গেছে, মানে সে হিন্দু সম্প্রদায়ের, তাই তাকে একবারে সৎকার করে ফেলছে আর কি। এখন সেক্ষেত্রে আমাদের করণীয় কি ছিল? আচ্ছা, ওই যে এটা কোনো আইনে একটু আওতায়? আগে শুনলেন না, যদি এরকম কোনো কিছু পাওয়া যায়, প্রয়োজনে ছাই পাওয়া গেলেও ওই যে ছাই, ওই ছাইটাও আমি দেখছি, এটা বইয়ে নাই, এখানে উল্লেখ করা নাই, কিন্তু বাস্তবে আমি দেখছি যে এটা ওই ছাইটাকেও জব্দ করে প্রেরণ করা হয় এই যে ফরেন্সিক এক্সপার্টের কাছে। কিন্তু এখানে এখানে তো আর সুরতহাল কি আসবে এখানে? সুরতাল কার কার সুরতাল করবেন? এখানে তো সেটাই আমি এখানে সুরতহাল করার তো কিছুই দেখতেছি না আমরা। না, ওই যে আপনার এটা পাওয়া যায় না, যে ছাইয়ের অংশ, হুম হুম। এগুলোর ক্ষেত্রে তবে কোনো কাজে লাগে না, কোনো কাজে নাই, কোনো কাজে লাগে না। এটা তো কোনো মামলায় কোনো ইয়ে হয় না, ফলপ্রসূ চেষ্টা পায় না এটা। করে, পাঠায়, কিন্তু তেমন কোনো কিছু লাভ হয় না। ঝলক। হিন্দুদের যে পিণ্ডদান যেটা স্যার, যেটা দিয়ে ইয়েস, সম্পত্তি ইয়েস, বন্টন, ইয়েস, 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 ধন্যবাদ। সপিণ্ড, পিণ্ড, পিণ্ড, সপিণ্ড, পিণ্ড, পিণ্ড, এরকম, তাই না? জি স্যার। জি। তদন্ত আর সুরতাল রিপোর্ট কি একই জিনিস কিনা? না একই রে জিনিস ভাই, কি স্যার? দারোগা সাহেব সংবাদ পাওয়ার পরে গিয়া যে অবস্থায় দেখে, যে রিপোর্টটা তৈরি করে, এটা সুরতহাল। এরপরের ক্লাসটা আপনাদের সুরতহাল নিয়ে হবে। আচ্ছা, সুরতহাল একটু বাকি আছে, একটু বইলেই দিই, তাহলে আপনারা বুঝবেন। সুরতহাল হচ্ছে মূলত হচ্ছে, সুরত শব্দের অর্থ হইল কি? চেহারা। হাল মানে কি? অবস্থা। তার মানে চেহারার কি অবস্থা এই সম্পর্কে যে রিপোর্ট করা হয়, তৈরি করা হয়, এটার নাম হলো কি? সুরত হাল রিপোর্ট। এখন চেহারার শুধু না, এটা আপনার চেহারা বলতে এখানে পায়ে আপনার মাথার চুল থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত, সরি আপনার ওই যে পায়ের তলা পর্যন্ত, পায়ের তলা পর্যন্ত আপনার যেই বৈশিষ্ট্যগুলো আছে সবকিছু উল্লেখপূর্বক, যেই মৃত্যুর প্রাথমিক কারণ সহ যে রিপোর্ট তৈরি করা হয়, সেটাই হলো সুরতহাল। আর ময়নাতদন্ত রিপোর্ট হলো বিশেষজ্ঞ ফরেন্সিকের যে ডাক্তাররা আছেন, তারা যখন লাশের একদম অভ্যন্তরীণ সব কিছু দেখে শুনে অপারেশন করে কেটে কুটে আপনার ভিসেরা রিপোর্ট টিপোর্ট সব কিছু সংগ্রহ করে যখন মতামত দেন, সেটার নাম হলো ময়নাতদন্ত রিপোর্ট। বোঝা গেছে দুটোর পার্থক্য? ৭৫(২) উপধারা যে বলছে, তদন্তে যদি ঘটনাটি আমলযোগ্য মনে না হয়, স্যার আমলযোগ্য বলতে বুঝাইছে যে কেউ যদি আত্মহত্যা করে ওই জায়গায় মনে হয় যে সন্দেহজনক হয় যে কেউ খুন করছে, কারণ কি এই জায়গায় কি ওই আমলযোগ্য বুঝাইছে স্যার? সঠিক, এখানে বোঝানো হয়েছে যে খুন নয়, এমন বুঝাইছে এখানে। যদি খুনের কথা, খুনের মতো মনে না হয়, তাহলে ১৭০-এর যেরকম আদেশ দিতাম আমরা বাধ্যতামূলক আপনার কাছ থেকে মুসলেখা নিতাম, এই ধরনের মুসলেখা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আরেকটা প্রশ্ন স্যার, আপনি এখন বলছেন কিন্তু আমি একটু অন্যমনস্ক ছিলাম স্যার, ওই যে এই ময়নাতদন্ত হচ্ছে মর্গে পাঠায় দেওয়ার পরে যে ডাক্তারি কার্যক্রমগুলো ওগুলোই ময়নাতদন্ত। হুম। স্যার ধন্যবাদ। আর আর ষোলো তো হলো দারোগা সাহেব যেটা করে সেটা। আত্মহত্যা সংক্রান্তে যেটা, ওটা স্যার ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার করে। আর যেটা ওই যে হত্যা সংক্রান্ত স্যার, ওইটা স্যার ওই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যায় স্যার। ওটা আমি একজনের কাছে জানলাম, আমার জিআর কাছে, তো উনি বললো যে হ্যাঁ এটা হুম। ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যায়। না, এটা তো আমি তো জুডিশিয়ালের কাছে পাঠাইছিলাম। আমি যখন সাব ইন্সপেক্টর হওয়ার পর প্রথম এরকম একটা মামলা পাঠাইছি, আমি নিজে এই জন্য আমি এই জিনিসটা কনফার্ম হতে পারি যে আমি যখন পাঠাইছি, তখন সিএসআই, সরি, যে জিআরও এএসআই আমার ফোন দিয়েছে যে, স্যার আপনি রিপোর্টটা দিছেন, এটা তো স্যার জুডিশিয়াল হইব না, এটা তো স্যার জেলা ম্যাজিস্ট্রেট বরাবর দিতে হইব। আমি বলছি ভাই আমি তো জানি না রে ভাই, আমি চেঞ্জ করে দিচ্ছি। পরে আমি আবার চেঞ্জ করে পরে ঠিক করে দিছি। ডিউটি করার জন্য যাই, মানে কোনো মহিলা হচ্ছে গলায় রশি দেয় কিংবা বিষ খায়, দেখা যাচ্ছে স্যারেরা যায় কিছু লাশ নিয়ে আসে, আবার কিছু লাশ ওনাদেরকে বোঝায় দিয়ে আসে। এই যে বোঝায় দিয়ে আসে, এটা কোন ধারা বলে, ইভেন হচ্ছে মানে বোঝায় দিয়ে আসে মানে কোন সিচুয়েশনে, মানে এটা মানে পরিবেশ পরিস্থিতিতে আসলে ঘটনা যখন কি মৃত্যুর কারণ এরকম সম্পর্কে, কিছু। যখন আপনার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো সন্দেহ থাকবে যে এখানে কোনো ধরনের অপরাধ জড়িত থাকতে পারে, যেমন ধরেন এত সাজানো গুছানো সুখের সংসার মনে করেন, কিন্তু জামাই এত ভালো, জামাই এত ভালো, আমার মেয়েদেরকে অনেক আদর করে, অনেক সুনাম জামাইয়ের, কোনো কারণে তার মেয়েটা শ্বশুর বাড়িতে যদি আত্মহত্যা করে, আর মেয়ের বাড়ির সবাই ভাবে কি যে মেয়েটাকে মাইরা লাশ ঝুলাই দিছে নাকি? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ কি, ওই যে তখন তো সম্পর্ক পাল্টে গেল একটি পলকে, তখন তো আর সম্পর্ক থাকে না, থাকে? সম্পর্ক থাকে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে তার শরীরে দাগ টাগ থাকলে, বিভিন্ন ইয়া থাকলে
আবার দেখা যাচ্ছে নিয়ে আসে, কিংবা হুম হচ্ছে সন্দেহ হয়, আবার তখন দেখা পাঠাই যাচ্ছে দেয়, তাদের হ্যাঁ। সাথে আবার অনেক সময় আবার পরিবেশ হচ্ছে পরিস্থিতি চাপে পড়েও দিয়ে মিউচুয়াল দেয়, হয় নাই। চাপে পড়েও দিয়ে দেয় হ্যাঁ কিন্তু। হ্যাঁ, মিউচুয়াল দিয়ে দেয়। এটা টোটাল ক্ষমতারাই আপনার কি তদন্তকারী কর্মকর্তার কাছে। পড়েছেন আর বইয়ের মধ্যে স্যার আছে স্যার, ওই যে এই ময়না তদন্তের জন্য বা আমরা যে লাশ পাঠাই বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য, সেটা স্যার আমরা ওই যে আমাদের এখান থেকে স্যার দেখছি সিজিএম স্যারের অনুমতি চাওয়া হয় বা সিজিএম স্যারের কাছে আবেদন নেওয়া হয় স্যার। এটার কি কোনো দুইটা পদ্ধতিতেই করা হয় না আলাদা কোনো নিয়ম আছে কিনা স্যার, এটা একটু পরিষ্কার হয়ে পরবর্তীতে বলবেন স্যার। আর আরেকটা বিষয় হচ্ছে স্যার, পোস্টমর্টেম এবং ময়না তদন্ত স্যার, এই দুইটা জিনিস স্যার আমরা একই বুঝি স্যার, কিন্তু একই তো, এটার কোনো মানে একটা বাংলা আর ইংরেজি। কিন্তু নাম দেখে পার্থক্য মনে হয় স্যার, মানে ইংরেজি বাংলা অনুবাদ মিলাইতে পারি না স্যার একই দুইটা একই স্যার। একই জিনিস। আর ওই এটা যেটা বলছেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, এটা আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার তো কথা না, এটা আপনার হচ্ছে যাবে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। এটা তো জেলা স্যার জি, জি স্যার, আপনি বলছেন স্যার, যথার্থ বলছেন স্যার। আমি ওই থানার একজন স্যারকে জিজ্ঞেস করছিলাম, উনি দীর্ঘদিন ধরে থানা চাকরি করে, আর আমিও একাধিক এই ষোলতালের সময় স্যারদের সাথে গিয়েছি স্যার। ওনার একটা আবেদন দেখছি পাঠাই স্যার, সিজিএম স্যারের কাছে পাঠাই আর কি, তাহলে বিজ্ঞদের সিজিএম স্যার আছে, তাহলে ওনার খুন কাছে মামলা, পাঠাই তাহলে খুন মামলা। স্যার। জি স্যার। এখানে এখানে তো ধরন তো দুইটা। আমি তো কতবার বললাম যে যদি খুন মামলা হয়, খুন খুন খুন, যে মার্ডার, ওই মার্ডারের ক্ষেত্রে সুরথাল বলেন অন্য কিছু বলেন, এগুলো যাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। আর যখন সেটা অপমৃত্যু মানে এই যে এই সংক্রান্ত মানে আত্মহত্যা রিলেটেড, অ্যাক্সিডেন্ট রিলেটেড এরকম, তখন সেটা যাবে হচ্ছে আমাদের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে।